দারুণ ভাবে আমাদের এই যে পশু পাখি তার পরিমাণ বাড়ছে। একদিকে যখন সরকারি উদ্যোগেই গোটা বনজ সম্পদ থেকে শুরু করে পরিবেশের যে অবস্থা, সেই সংকট, সেইখানে কর্পোরেট দুনিয়ার হাতে যখন তুলে দেওয়া হচ্ছে সেই সম্পদকে, আবার একটা সম্পদ এইখানে বাড়ছে কি করে? আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 39% জলাভূমি তাকে কি বলে কলকাতার ক্ষেত্রে তাকে বুঝিয়ে ফেলা হয়েছে এবং গাছ কেটে ফেলা হয়েছে 19%। তেমন একটা জায়গাতে কমছে, গাছ কমছে, মানে বনজ সম্পদ কমবে এবং তার সাথে বন্যপ্রাণও কমবে। তার সাথে দেখেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বন্যপ্রাণ কমে যাচ্ছে, কিন্তু আরেকটা দিকে বন্যপ্রাণ কি করে বেড়ে যাচ্ছে জাবতারার ক্ষেত্রে। তাহলে এই এখানকার কমে যাওয়া, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বনজ সম্পদ থেকে শুরু করে বন্যপ্রাণ কমে যাওয়া, আবার আরেকদিকে গুজরাটের ক্ষেত্রে যে ভান্তারা যে চিড়িয়াখানা করা হয়েছে বা ওই রেস্কিউ রিহ্যাবিলিটেশন সেন্টার করা হয়েছে, সেইখানে বাড়ছে কি করে? আমরা একটা পরিসংখ্যানে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা চিড়িয়াখানার ক্ষেত্রে 2011 সালে যে পশুর সংখ্যা ছিল, প্রাণীর সংখ্যা ছিল, তার থেকে এই 25 সাল 2024 সাল পর্যন্ত প্রায় 1101টি প্রাণীর সংখ্যা কমে গেল। কোথায় গেল তারা? এই হিসেব নেই বারে বারে। তারপরে আমরা 17 সালের হিসেবে দেখতে পাচ্ছি, 22 সালের হিসেবে দেখতে পাচ্ছি, 24 সালের হিসেবে দেখতে পাচ্ছি, 31 মার্চ পর্যন্ত একটা হিসেব পাওয়া যাচ্ছে, কিন্তু 1 এপ্রিলের মধ্যেই সেই হিসেবের থেকে গরমিল ভীষণভাবে সেখানে কমে যাচ্ছে। আমরা 17 সালে সেই হিসেবে একটা হিসেবে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল জিও অথরিটি বলছে যে 31 মার্চ এবং 1 এপ্রিলের মধ্যে 276টা প্রাণীর কোনো হিসেব গরমিল হয়ে যাচ্ছে। এবং আমাদের বড় দপ্তর যে চিড়িয়াখানার পশু সংখ্যা তারা যা হিসেব করেছে সেখানে 321টি প্রাণী কমে যাচ্ছে। আবার 2022-23-এর সেই সময়টায় আমরা দেখতে পাচ্ছি যে 59টা এন্ডেঞ্জার্ড স্পিসিস, যে বিরলতম প্রজাতি, সেই প্রজাতি এখানে পাওয়া যাচ্ছে না। আবার 2024-25 সালে এখানে আমাদের সরকার কোনো হিসেব দেয়নি, কিন্তু সেন্ট্রাল যে জিও অথরিটি তাদের হিসেবে আমরা পাচ্ছি সেই 321টা প্রজাতিকে পাওয়া যাচ্ছে না। তাহলে কোথায় তারা গেল? এই কোথায় তারা গেল এইটাকে অনুসন্ধান করতে করতে যদি আমরা গভীরে যাই, তাহলে এদিকে কমছে, আবার আরেকদিকে গুজরাটের জায়গায় কি করে বাড়ছে। খুব উদ্বেগজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানির একটা দৈনিক, সেই দৈনিকে প্রকাশিত হয়েছে যে এই যে জামনগরের ভান্তারা, সেই ভান্তারার যে গ্রিন জুলজিক্যাল এবং রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার হয়েছে, সেখানে 39,000 যে পশু প্রাণী সেখানে সংখ্যায় পাওয়া যাচ্ছে। এবং সেই সংখ্যাটার উৎসকে ঘাটতে গিয়ে তারা বলছেন যে এশিয়া, তারপরে কি বলে ল্যাটিন আমেরিকা, আফ্রিকার 35টা দেশ, 32টা দেশের মধ্যে 53খানা যে এক্সপোর্টার আছে তাদের মাধ্যমে সেখানে সেই পশুরা সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে এক্সপোর্টার যুক্ত হয়ে যাচ্ছে, তারাই এক্সপোর্টার, আন্তর্জাতিক চোরাচালানের সাথে যুক্ত, পোচিংয়ের সাথে যুক্ত, পশু হত্যার সাথে যুক্ত, ইলিগাল ট্রেড তাদের সাথে যুক্ত, তাদের চামড়া থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, নখ থেকে শুরু করে, দাঁত থেকে শুরু করে সমস্ত কিছুকে, এমনকি আজ পর্যন্ত সেইগুলোকে তারা পাচার করে পাঠাচ্ছে। এটাই জার্মান দৈনিকের খবরে প্রকাশ পাওয়া যাচ্ছে। এবং সেখান থেকে তারা বলছে যে গণতান্ত্রিক রুটে আসছে, ভোট রাস্তায় আসছে। ইউএই, দুবাইয়ের কথা সেখানে বলা হচ্ছে যে দুবাইয়ের মাধ্যমে এখানে ভারতবর্ষের জামনগরে তারা ঢুকে পড়ছে। তাহলে এই আলোচনা করতে করতে কলকাতার ক্ষেত্রে যদি আমরা দেখি যে বছরের পর বছর ধরে যে পশু কমে, প্রাণীর সংখ্যা কমে যাওয়া, এবং সেখানে এন্ডেঞ্জার্ড স্পিসিস IUCN এর যে এনলিস্টেড যাতে লাল সংকেত রয়েছে এমন স্পিসিস, সেই স্পিসিস সেখানে ভান্তারায় চলে যাচ্ছে। মানে আউল ফেস, ওই পেঁচার মতন মুখ করা যে মাঙ্কি, ভীষণভাবে এন্ডেঞ্জার্ড। এবং ভীষণভাবে এন্ডেঞ্জার্ড ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ওরাংওটাং। সেই ওরাংওটাং কি নির্মম কাহিনী, মর্মন্তুদ কাহিনী। ওরাংওটাং যেগুলো বড় বাবা মা, ওরাংওটাংকে মেরে ফেলা হচ্ছে এবং তাদের ছানাগুলোকে এইখানে নিয়ে আসা হচ্ছে। ছানাগুলোকে ক্যাপটিভ করে আমাদের জামনগরে নিয়ে আসা হচ্ছে বলে তারা দাবি করছেন।
এবং বড়দের হত্যা করা হচ্ছে, বাবা মাদের প্রাণীদের হত্যা করা হচ্ছে। আমরা এই হত্যার ইতিহাসটার সাথে আরেকটা বড় একটা ঘোর বাণিজ্যের কথা জানি, সেইটা হচ্ছে উইলমার। এবং আমাদের এই দেশের একটা সংস্থা, আদানি সংস্থা বলতে কোনো অসুবিধা নেই, উইলমার আদানি, তাদের একটা তেল আছে বাজারে, ভোজ্য তেল। সেই তেলের জন্য যে পাম গাছ, পাম জঙ্গল, সেগুলো ইন্দোনেশিয়াকে সাফ করে দেওয়া হচ্ছে। সেই সাফ করে দিতে গিয়ে ওরাংওটাংদের হত্যা করা হয়েছে, সেখানে হাতিদের হত্যা করা হয়েছে, নেকড়েদের হত্যা করা হচ্ছে। তাহলে এমন ভাবে বাণিজ্যের জন্য, তেলের জন্য একদিকে জঙ্গল সাফ, তার সাথে পশু হত্যা, আর সেই বাচ্চাগুলোকে ধরে ধরে এইখানে নিয়ে আসা হচ্ছে, যেগুলো IUCN এর ক্ষেত্রে রেড লিস্টেড এন্ডেঞ্জার স্পিসিস হিসেবে রয়েছে। এবারও সাংঘাতিক ব্যাপার। তাহলে তার সাথে যদি যুক্ত হয়ে পড়ছে, আমরা বুঝতে পারছি তারা দাবি করছেন যে এটা তো এমনি হতে পারে না, যে 53টা এক্সপোর্টার বা যে 32টা দেশ এর সাথে যুক্ত হয়ে রয়েছে, তারা সেই কালো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছে, যেখানে আমাদের সাইটস বলেছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, সেইটা ভারতবর্ষ সেই চুক্তিতে তো সই করেছে, এবং সেখানে তাদের পারমিটের ব্যাপার আছে, ইত্যাদি নানা প্রশ্ন দিয়ে সেই ট্রেডকে কন্ট্রোল করার ব্যাপার আছে। তাহলে আন্তর্জাতিক চোরাচালানের জায়গায় যে চুক্তি হয়েছে, সাইটস এর কথা আসছে, IUCN এর কথা আসছে, এবং বড় একটা চক্র, গোটা দুনিয়ার একটা অংশ সেই তার সাথে যুক্ত হয়ে পড়েছে জামনগরের ভান্ডারা, এবং তার সাথেই যুক্ত হয়ে পড়ছে আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানা। এখানকার এন্ডেঞ্জার স্পিসিস, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে, এর জন্য কোনো বড় সমীকরণের দরকার লাগে না, বড় বৈজ্ঞানিক আলোচনার দরকার লাগে না। এই স্ট্যাটাস, এই ডেটাগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে ওইখানে এরকম বেড়ে যাওয়া আর এইখানে এরকম কমে আসা, তার পক্ষে কি তাহলে এখান থেকে ওইখানে পাচার করা হচ্ছে? এই পাচারকে রোখার জন্য আমাদের এখানে তো কতগুলো আইন রয়েছে, সেখানে অফিস রয়েছে, যে তাদের উপরে ক্রুয়েলটি হচ্ছে কিনা সেটা দেখা, তাদের জন্য যে ক্রাইম হচ্ছে কিনা সেইটাকে দেখার দপ্তর রয়েছে। সেই দপ্তরগুলো কি করছে? আমাদের তাদের কাছে প্রশ্ন যে 5টা দপ্তরের একটা দপ্তর কলকাতায় রয়েছে, যে এদের বিরুদ্ধে যে ক্রাইম সংগঠিত হয়, সেই ক্রাইমদের তাদের প্রতিনিয়ত সেই তথ্যগুলোকে সংগ্রহ করা দরকার, কারণ এটা ক্রাইম। এই ক্রাইম ছাড়া কখনোই এই যে হিসেবের গরমিল এবং পাচার এবং আন্তর্জাতিক সূত্রে যে খবরগুলো বেরোচ্ছে, তার সাথে কোনো তালমিল পাওয়া যাচ্ছে না। সুতরাং পাচার, কোচিং, ব্যবসা এবং কালো ধরনের যে ব্যবসা, সেই ব্যবসার সাথে কি যুক্ত হয়ে পড়ছে? তাহলে ওই জায়গাটা তো ঠিক যে কর্পোরেট দুনিয়ার হাতে আমরা এতদিন পরিবেশের যে সম্পদ মাটির উপরে, মাটির তলার তুলে দেওয়ার উপনৌকন হিসেবে আমরা দেখতে পাচ্ছিলাম। আরেকদিকে সেই বন্য প্রাণ, সেই বন্য প্রাণ এমনিতেই কমে আসছিল, অরণ্য সম্পদ কমে যাওয়ার জন্য তাদেরকে আবার উৎসাহিত করা হচ্ছে, কালো ব্যবসাকে উৎসাহিত করা হচ্ছে, এবং সেটা কি একটা হাত হিসেবে আছে, সেটা কালো ব্যবসার একটা বড় ঘাঁটি হিসেবে কি গুজরাটের সেই জামনগরের সেই চিড়িয়াখানা রয়েছে, যার সাথে আমাদের কলকাতা চিড়িয়াখানার সম্পর্ক রয়েছে। সার্বিকভাবে স্বজন তারা আন্দোলন করেছেন, তারা মানুষের মধ্যে নিয়ে গেছেন এই তথ্যগুলোকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তার সাথে সহমত হয়েছেন। আমরা আমাদের আলোচনার মধ্যে, আমাদের মিটিং এর মধ্যে, মিছিলের মধ্যে এই স্লোগানগুলোকে রাখি যে কোনো মতেই আমাদের এই যে সম্পদ কলকাতা চিড়িয়াখানা, তার সার্বিকভাবে ঐতিহ্যগত, সাংস্কৃতিগত, গবেষণাগত যে অবস্থান রয়েছে, সেখান থেকে সরানো যাবে না। এমনিতেই জমি কম হয়ে যাচ্ছে, এখানে যতটা জমি থাকার দরকার ততটা নেই। ইতিমধ্যেই যা দেখা যাচ্ছে স্ট্যাটাস, তাকে কমিয়ে আনা হচ্ছে, তাহলে বিক্রির দিকটাতেই চলে আসবে। তাহলে কলকাতার এই ধরনের ঐতিহ্যশালী একজন গবেষণাগার, সেই গবেষণাগার যার সাথে মানুষের ওতপ্রোত যোগ, এবং সেই বন্যপ্রাণকে ধ্বংস করে কোনো একটা জায়গাকে, কালো দুনিয়ার একটা জায়গাকে বাড়িয়ে তোলার যে চক্রান্ত, এটা কখনোই মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, কলকাতার শিক্ষিত মানুষ, শিক্ষিত না হলেও পরিবেশপ্রেমী মানুষ, যেভাবেই হোক তাদেরকে প্রতিবাদে ধ্বনিত করতে হবে, এবং আমরা সেই প্রতিবাদকে আছড়ে ফেলবই। কোনো মতেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, স্বজন বা এই যে নদী বাঁচাও কমিটি, পুরনো কলকাতার গল্প, আরো সংগঠন যুক্ত হবে, তারা থাকবে। আর এখান থেকে আলিপুর চিড়িয়াখানায় জমি বিক্রি হয়ে যাবে, কোনোদিন হতে দেবো না। আর এই যখন জানা গেছে চর্চার মধ্যে থেকে এরকম একটা কালো পাচারের, এটা একটা অপরাধমূলক
যে চক্র কাজ করছে তাকে আমাদের সামনে আনতে হবে এবং তাকে বন্ধ করার প্রশ্নে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যে আন্দোলনের মধ্যে আমরা আছি, পরিবেশ আন্দোলনের একটা উল্লেখযোগ্য জায়গায় আমরাও একে যুক্ত করছি এবং মানুষকে যুক্ত করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আজকে আমরা এই ছোট্ট সভার মধ্যে থেকে নিলাম। এটাকেই আমরা গোটা রাজ্যব্যাপী আগামী দিনে ছড়িয়ে দেব, আরো অনেক সংগঠনকে সাথে করে নিয়ে এই ধরনের একটা দৃঢ় সিদ্ধান্ত, নিষ্ঠুর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের থেকে সরকারকে সরিয়ে আসতে বাধ্য করব।